গোপাল ভাঁড়ের আজকের গল্প গোপালের চোর ধরা। গোপালের ঘরে চুরি করতে গিয়ে একবার এক চোরকে ভীষণ বিপদে পড়তে হয়েছিল। গোপাল তখনও পাকা বাড়ি করতে পারেনি, মাটির দেওয়াল টালির ছাউনি। গোপালের বউ জল আনতে গিয়েছিল নদীতে, এসে দেখলো গোপাল তখনও শুয়ে আছে। বলল, কি গো, তুমি কি রাজবাড়ি যাবে না আজকে? গোপাল বলল, না গিন্নি, আজ আমার শরীরটা বড় খারাপ লাগছে, আজ আর রাজবাড়ি যাব না। এই শুনে গোপালের বউ বলল, তাহলে আজ আর রাজবাড়ি যেও না, বরং রান্না বান্না করি খেয়ে দে আজকের মতো বিশ্রাম নাও। যা হোক, গোপাল রাজবাড়ি না গিয়ে খাওয়া দাওয়া করে সেই দিনটা বিশ্রামই নিল। রাত্রির হয়েছে, এমন সময় একটি চোর গোপালের ঘরে চুরি করতে এলো। সে গোপালের ঘরের টালির ওপর উঠে একটা টালি সরিয়েছে। গোপাল এবং গোপালের স্ত্রী তখনও জেগেছিল। চোর সবে একখানা টালি সরিয়েছে, আর একখানা সরিয়ে নামবে আর কি। গোপাল টের পেয়ে তখন স্ত্রীকে সাবধান হতে বলল। অন্যদিকে গোপালের বাড়িতে ঠিক একই সময়ে হাড় এড়ে করে বিরাট এক ডাকাত দল চড়াও হলো। ডাকাতরা দরজা ভেঙে ঢোকার আগেই গোপাল টাকা পয়সা গয়নাগাটি নিয়ে তারপর বউকে সাবধান করে দিয়ে বাগানে পালিয়ে গেল গ্রামের লোকজনদের ডাকার জন্য। চোর বেটা কিন্তু আর পালাতে পারল না। সে টালির চালের ওপর বসেই ঠক ঠক করে কাঁপতে লাগলো। বউ সব বুঝতে পেরেছে যে চালের ওপর একজন কেউ আছে। ডাকাত দল ঘরে ঢুকেই গোপালের বউকে জিজ্ঞাসা করলো, বাড়ির কর্তা কোথায় আগে বল, নইলে তোকে রাম ধোলাই দেব। মিথ্যে কথা বললেই খুন করব, তাড়াতাড়ি বল। গোপালের স্ত্রী বেজায় বুদ্ধিমতী, সে ডাকাতদের বললে, বাড়ির কর্তা তোমাদের ভয়ে টালির চালের উপর বসে রয়েছে, তার কাছেই সিন্ধুকের চাবি আছে। এর বেশি কিছু আমি জানি না গো, তোমাদের পায়ে পড়ি গো, আমাকে মেরো না গো বাছারা। ডাকাতরা চোরকে চাল থেকে নামিয়ে জিজ্ঞেস করলে, সিন্ধুকের চাবি কোথায়, শীঘ্র বল, কোথায় আছে, নাহলে তোকেই মেরে ফেলবো, হারামজাদা কোথাকার। চোর ভ্যাবাচাকা খেয়ে বলল, সত্যি বলছি, মাইরি বলছি, আমি কিছুই জানি না, আমি এ বাড়ির কেউ নই, আমি নতুন লোক। ডাকাতরা চোরের কথা মোটেই বিশ্বাস করলে না। তাকে বাড়ির কর্তা ভেবে চাবি আদায় করার জন্য নির্দয়ভাবে পেটাতে লাগলো। তবুও চাবি পেল না কোনো মতেই। এতে খানিকক্ষণ দেরিও হয়ে গেল ডাকাত দলের। ইতিমধ্যে গোপাল বাইরে থেকে গ্রামের লোকজন নিয়ে হই হই করে আসতে থাকলে ডাকাতেরা ভয় পেয়ে পালিয়ে গেল, কিন্তু চোরটাকে আধমরা করে রেখে গেল। গোপাল আর একটু দেরি করলেই হয়তো বেচারা প্রাণে মারা যেত সেদিন। পাড়াপড়শিরা ডাকাত তাড়াতে এসে মৃত পায়ে চোরটাকে বাগে পেয়ে যেই মারতে যাবে, তখন গোপালও বাধা দিয়ে বলল, ওকে আর মারিস না, ও অনেক মার খেয়েছে। গোপালের স্ত্রীও বলল, ওকে আর মেরো না গো, ওকে বাড়ির কর্তা বানিয়ে আমরা এ যাত্রায় বেঁচেও গেলুম। আধমরা চোরটার উপর আর খাড়ার ঘা দিও না, ও আমাদের অনেক উপকার করেছে। তারপর সব কথা শুনে গ্রামের লোকেরা গোপাল ও গোপালের বউয়ের খুব প্রশংসা করতে লাগলো, আর গোপালও চোরটিকে সৎ পথে চলার জন্য কিছু টাকার ব্যবস্থা করে চোরকে ছেড়ে দিল। গোপাল ভাঁড়ের আজকের গল্প নবাবী মহাভারত। একবার মুর্শিদাবাদের নবাবের খেয়াল হলো হিন্দুদের মতো নবাবকে নিয়েও মহাভারত রচিত হোক। যেমনি ভাবা তেমনি মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে নির্দেশ পাঠালেন, আপনাদের অর্থাৎ হিন্দুদের অনুকরণে তাকে নিয়ে একটি নতুন মহাভারত পণ্ডিতদের দিয়ে লিখে দিতে হবে 1 মাসের মধ্যে। সেইরূপ পণ্ডিত অতি শীঘ্র নবাব দরবারে পাঠান। যিনি রচনা করবেন তাকে প্রচুর আশ্রফি পুরস্কার দেয়া হবে। নবাবের চিঠি পেয়ে মহারাজ এমন চিন্তায় পড়লেন যে খাওয়া দাওয়া ছেড়ে দিলেন।
কারণ এমন কে পণ্ডিত আছে যে সে হিন্দুদের মতো করে মহাভারত লিখে দিতে সক্ষম হবে? গোপাল রাজসভায় ঢুকতেই মহারাজকে দেখে বলল, কি হলো মহারাজ, আপনি এত চিন্তিত? কোনো সমস্যার মধ্যে আছেন মনে হচ্ছে। যা হয়েছে আমাকে খুলে বলুন মহারাজ, দেখি আপনার সমস্যার সমাধান করতে পারি কিনা। আপনি নিশ্চিন্ত মনে আমাকে সবকিছু খুলে বলুন মহারাজ, না হলে আমারও মন যে ভালো লাগে না। গোপালের কথায় মহারাজ একটু ভরসা পেলেন। এই বিপদের সময় আর কিছু না হোক, গোপাল হয়তোবা একটু বুদ্ধি বাতলে দিতে সক্ষম হবে। তাই গোপালের কাছে অকপটে সমস্ত খুলে বললেন নবাবের খেয়ালের কথা। মহারাজের মুখে সমস্ত শুনে গোপাল বলল, এই সামান্য কথার জন্য এত ভাবনা চিন্তা না করে আমার ওপর ছেড়ে দিন। আমাকে পাঠাচ্ছেন বলে চিঠি পাঠিয়ে দিয়ে আপনি নিশ্চিন্ত মনে খান, দান, ঘুমান। যা করবার আমি করছি মহারাজ, আমার ওপর আপনি বিশ্বাস রাখতে পারেন। আমি কালই যাচ্ছি নবাবের দরবারে, আপনি কোনো চিন্তা করবেন না। গোপাল রাজসভা থেকে সেদিনের মতো ফিরে এলো। পরের দিন সকালে গোপালের বউ বলল, কি গো, তুমি কি আজ রাজসভায় যাবে না নাকি? অনেক তো বেলা হলো। তারপর গোপালের সাজগোজ দেখে বলল, কি গো, তুমি এই সাজে কোথায় যাচ্ছ? গোপাল বলল, আমি মুর্শিদাবাদ যাচ্ছি গিন্নি, ফিরতে একটু সন্ধে হয়ে যাবে, একটু দরকারি কাজ আছে। যথাসময়ে গোপাল নবাবের দরবারে গিয়ে পৌঁছলো। নবাব গোপালের সাজ পোশাক দেখে খুব খুশি হলেন। গোপাল নবাবকে কুর্নিশ করে বলল, আমাকে মহারাজ কৃষ্ণচন্দ্র পাঠিয়েছেন, আমি আপনার মহাভারত লিখে দেব। তবে আপনাকে 5,000 টাকা খরচ করতে হবে এবং 1 মাসের মতো সময় লাগবে আপনার মহাভারত তৈরি করতে। এর কম সময়ে হবে না, এর জন্য কোনো ভাবনা চিন্তা করবেন না। নবাব গোপালের কথা শুনে বললেন, পণ্ডিত মশাই, আপনাকে 5,000 কেন, আমি 10,000 টাকা দেব। আপনি যত তাড়াতাড়ি পারেন মহাভারত লিখে শেষ করুন। এই বলে গোপালকে 10,000 টাকা দিয়ে দিলেন। গোপাল 1 মাসের সময় নিয়ে মহাভারত লেখা আরম্ভ করে দিল। নবাবের ঘন ঘন তাগাদার পর 28 দিনের মাথায় নবাবের মহাভারত নিয়ে হাজির হলো গোপাল। নবাব বাহাদুর, আপনার মহাভারত লেখা প্রায় অন্তিম পর্যায়ে, খালি একটা বিষয় আটকে আছে, সেটা হচ্ছে আমাদের মহাভারতে দ্রৌপদীর পঞ্চস্বামী যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব নামে খ্যাত। তো সেসব উপস্থিত সকলেই আপনারা জানেন, কিন্তু আপনার বেগম সাহেবার পঞ্চস্বামীর কি কি নাম তা তো আমার জানা নেই। আপনি বললেই লিখে দেব এবং আমার মহাভারত লেখাও সমাপ্ত হয়ে যাবে। এখন বলুন নবাব, আপনার বেগম সাহেবার পঞ্চস্বামীর নাম কি কি? নবাব বাহাদুর এ কথা শুনে তোবা তোবা করে কানে হাত দিয়ে বললেন, এ কি কথা বলছেন পণ্ডিত মশাই? আমার বেগম সাহেবার কি কখনো আমি ছাড়া কোনো স্বামী থাকতে পারে? দরবারে এত লোকের সামনে এই কথা শুনে নবাব লজ্জায় একেবারে লাল হয়ে বললেন, আমার আর মহাভারতের দরকার নেই পণ্ডিত মশাই, এখন আপনি আসতে পারেন। আপনি এতদিন পরিশ্রম করেছেন, এর জন্য আপনাকে আমি আরো কিছু টাকা দিচ্ছি। আপনি কৃষ্ণনগর ফিরে যান। গোপাল ভারী খুশি হয়ে এত টাকা পুরস্কার পেয়ে মহা আনন্দে ফিরে এলো।
মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের মহাভারত লেখার কাহিনী শুনে খুবই আনন্দিত হলেন, আর এমন বিপদ থেকে উদ্ধার পেয়ে মনে মনে খুব আনন্দিত হলেন। গোপাল আরেক দফা পুরস্কার পেয়ে আরো আনন্দিত।